কর্ণাটকের ছোট্ট একটি গ্রাম কাল্লেলি, যে দিনে তো আর 10টা গ্রামের মতোই, কিন্তু রাত হলে সেখানে শুরু হয় অশরীরীর দানবীয় নৃত্য। গ্রাম থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তায় থাকা একটি রহস্যময় মোড়, যেটা রাতে কেউই পার হতে চায় না। যেই পার হতে যায় তার সাথে ঘটে অতি প্রাকৃত সব ঘটনা। এর কারণ কি কি এমন শক্তি আছে সেই মোড়ে? এমনই সাসপেন্স, থ্রিল আর হরর নিয়ে তৈরি আমাদের আজকের মুভি সুমতি বালাভু, বাংলায় যার অর্থ হয় সুমতির মোড়। কাহিনী শুরু হয় 1963 সাল থেকে। একটি আদিবাসী দল তাদের কুলদেবতার পুজো করছিল। তাদের মধ্যে একজনের নাম মামা। মামা তার স্ত্রী চুন্নিকে বলে এরা গরু মহিষকে পানি না খাইয়ে পাথরে মদ ঢালছে। চুন্নি তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তাদের ভালোর জন্যই, কিন্তু মামা বলে এগুলো হলো অন্ধবিশ্বাস। এরই মাঝে পূজারী ভেলু বলে ওঠে, দেখলেই তো সবাই, আমরা আজ কোথাও যাব না। তখন মামা এগিয়ে এসে ভেলুকে বলে তার কাল সকালের মধ্যেই মাল পৌঁছে দিতে হবে, নয়তো লোকসান হয়ে যাবে। ভেলু তাকে বোঝাতে গেলে মামা ও তার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে মামা বলে ওঠে, ভেলু কি ভয় পাচ্ছে নাকি? ভেলু উত্তর দেয়, অবশ্যই। মোড়ের কথা শুনলেই তার ভয় হয়। আজ শুক্রবার, আজ রাতে ওই মোড় একদমই পার হওয়া যাবে না। কিন্তু মামা কারো কোনো কথা না শুনেই চুন্নিকে তার সাথে আসতে বলে হাঁটতে শুরু করে। চুন্নি তার পিছু পিছু তাকে থামাতে এগিয়ে যায়। মামা বেশ রাগ নিয়েই হাঁটছিল, কিন্তু চুন্নি তার রাগ ভাঙিয়ে বলে ওই মোড় পার হওয়া একদমই উচিত হবে না। তখন মামা জানায় তারা বর্তমানে সেই মোড়েই দাঁড়িয়ে আছে। যেটা শুনতে পেয়ে চুন্নি যেন ভয়ে আটকে ওঠে। মামা তাকে সাথে নিয়ে একটি সুন্দর ঝর্ণার সামনে এনে সারপ্রাইজ দেয়। রাতের আধারে ওই ঝর্ণা যেন আলো ছড়াচ্ছে। তখনই চুন্নি খেয়াল করে ঝর্ণার পাড়ে আরো কেউ দাঁড়িয়ে। মামা বলে মনে হচ্ছে গ্রামে আরো সাহসী মানুষ থাকে। তারপর সেই মহিলাকে ডেকে হাসতে হাসতে বলে ওইদিকে যেও না, ওখানে ভূত আছে। ওই মহিলা যখন তার সাথে থাকা আলোটা উপরে তোলে তখন দেখা যায় এটা তো চুন্নির মতোই দেখতে অন্য একজন। তারা ভয় পেয়ে চিৎকার করে উঠতেই ওই চুন্নির চোখ দুটো সাদা হয়ে যায়। কাহিনী শিফট হয় বর্তমান সময়ে। গ্রামের রাস্তা ধরে জিপ চালাতে চালাতে দুইজন ফিল্মের প্রমোশন করছিল। তাদের গাড়িতে একটি লোক উঠে বসে। লোকটা গ্রামের নতুন ফরেস্ট অফিসার হরি। তিনজনে গল্প করতে শুরু করে। আমরা জানতে পারি হরি এখানকার স্থানীয় নয়, তার বাড়ি পূর্ব দিকে ইড়কির রাজকুমারী নামের একটি স্থানে। হরি জিজ্ঞেস করে এখানে থিয়েটারও আছে? একজন উত্তর দেয় হ্যাঁ, ভাদ্রান টকিজ, কিন্তু সেখানে এই ধরনের অর্থাৎ যক্ষিণী ছবি চালানো হয় না। অন্যজন হরিকে জিজ্ঞেস করে আপনার কি পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে? হরি কারণ জানতে চাইলে লোকটা বলে কারণ ইচ্ছে করে কেউ এখানে আসতে চায় না, এই জায়গাটা অভিশপ্ত তো তাই। হরি অবাক হয়ে বলে অভিশপ্ত? জিপটি তাকে গ্রামের প্রবেশ মুখে থাকা চেকপোস্টে নামিয়ে দিয়ে গ্রামের দিকে চলে যায়। নতুন এফও কে সেখানে থাকা অন্যরা বেশ সমাদরের সাথেই গ্রহণ করে নেয়। হরি জানতে পারে কাল্লেলি ভারতের সবথেকে কম বসতির এলাকা। গ্রামটি 3 পাশ দিয়ে জঙ্গলে ঘেরা। জঙ্গল পার হলেই তামিলনাড়ু, কিন্তু রাস্তাটা খুব একটা সুবিধার নয়। হরি জিজ্ঞেস করে কেন? ফরেস্ট গার্ড হামজা উত্তর দেয় রাস্তাটা ইংরেজরা তৈরি করেছিল, কিন্তু সুমতির ভয়ে মোড় পার হতে পারতো না, তাই পালিয়ে যায়। চেকপোস্ট থেকে 1.5 কিলোমিটার দূরে একটি মোড় আছে, ওটাকেই সুমতির মোড় বলা হয়। হরি হেসে জিজ্ঞেস করে এখনো এইসব কে বিশ্বাস করে? পাশের জন উত্তর দেয় আমি 1.5 বছর যাবৎ এখানে আছি, কিছুটা তো সত্য অবশ্যই আছে। ওই মোড়ে অনেক মানুষ মারা গিয়েছে, অনেকে তো সুমতিকে দেখেছেও। আশা করছি আপনিও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করবেন। হরি অবশ্যই এইসব কথা বিশ্বাস করে না। দৃশ্যপট পরিবর্তন হয় গ্রামের একটি বাড়িতে। আল্লি নামের একটি বাচ্চা মেয়ে ইচ্ছে করে তার মাকে জোরে বলে ওঠে ওই মোড়ে যক্ষী সুমতি থাকে। আর তখনই বাথরুম থেকে আল্লির মামা আপ্পু চিৎকার করে ওঠে এই আপ্পুই হলো আমাদের প্রধান চরিত্র। আসলে আপ্পু অনেক বেশি ভীতু, আর তাকে বাড়ির কেউ তেমন একটা মূল্য দেয় না, কারণ সে এত বড় হয়ে গিয়েছে কিন্তু কোনো কাজের না। পরের দিন সকালে গ্রামের লোকজন সবার আগে খোঁজ নেয় কাল মোড়ে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। তারা চা খেতে খেতে গল্প করতে শুরু করে যে বলির সময়টাতে ওই মোড়ের ঘটনা আরো বেড়ে যায়। অন্যজন বলে ওঠে কত করে চেষ্টা করলাম অন্য একটা রাস্তা যাতে করে দেয়, কিন্তু সরকার তো রাজিই হয় না। এরই মাঝে আপ্পুর 2 বন্ধু একটি ক্যাসেটের দোকানের শাটার খোলে। আসলে এই দোকানটা আপ্পুরা সবাই মিলে চালায়। একটু পর পণ্ডিতজি তার মেয়ে মীনাক্ষীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলে আম্বারি তার চরণ স্পর্শ করে বলে পণ্ডিতজির দেওয়া তাবিজ পড়ার পর থেকে তার সব ভয় কেটে গিয়েছে। তখন মীনাক্ষী ঠাট্টা করে বলে ওঠে তাহলে রাতে সুমতি মোড়ে গিয়ে দেখাও।
পণ্ডিতজি তাকে ধমক দিয়ে বলে এইসব নিয়ে মজা করবে না তো, আমরা এখনো নিশ্চিন্তে থাকি, কারণ অনেক বছর আগে নায়ারিরা ওই শক্তিকে মোড়ে বেঁধে রেখেছিল, যার কারণে ওটা মোড় পর্যন্তই সীমাবদ্ধ। তারপর আমবাড়ি ও আপ্পুকে বলে কাল পূজায় যেন কোনো বিঘ্ন না ঘটে, আর সাবধান, শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয়। আমরা গাড়িতে করে একটি লোককে গ্রামের দিকে আসতে দেখি। লোকটার নাম চেম্বান। চেকপোস্টে থাকা হামজা জিজ্ঞেস করে আজকের দিনটা শুভ কিনা। চেম্বান তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলে ওঠে আপনার জীবনরেখা সীমিত দেখা যাচ্ছে স্যার। তারপর এক বোতল অ্যালকোহল দিয়ে বলে এটা খান, সব ঠিক হয়ে যাবে। তারা যেতেই হরি জিজ্ঞেস করে এরা কারা। আমরা জানতে পারি জিপের ড্রাইভার গিরি, যাকে কাললেলির সবাই খুব মানে, আর চেম্বান গ্রামের সকল পূজার রীতিনীতি পালন করে। চেম্বান গিরিকে মোড়ে গাড়ি থামাতে বলে। আসলে চেম্বানের বাবা মাও ওই মোড়েই মারা গিয়েছিল। বলা হয় চেম্বানের বাবা অনেক বড় একজন তান্ত্রিক ছিলেন, যার কিছু গুণ চেম্বানের মধ্যেও আছে। চেম্বান একটি ত্রিশূলে লেবু গেঁথে দেয়। তারা যেতেই সেই লেবু থেকে রক্ত বের হতে শুরু করে। দৃশ্যপট পরিবর্তন হয় পূজার স্থানে। সেখানে ভাদ্রান ও তার লোকেরা দাঁড়িয়েছিল। এরই মাঝে আপ্পু ও তার বন্ধুরা সেখানে উপস্থিত হলে ভাদ্রান এমন ভাবে তাকায় যেন সে আপ্পুকে খেয়ে ফেলবে। তখন অন্য একজন ফরেস্ট গার্ড হরিকে জানায় মনে আছে স্যার, একটি মেয়ের কথা বলেছিলাম যে মোড় পার হয়ে ভেগে গিয়েছিল, সেই মেয়েটাকে ওই আপ্পুই ভাগিয়েছিল। এদিকে আপ্পুরা সবাই হাসি ঠাট্টায় মেতেছিল। আমরা জানতে পারি পণ্ডিতজির মেয়ে মীনাক্ষী ও আপ্পুর বন্ধু আমবাড়ি একে অপরকে পছন্দ করে। আমরা আরো জানি যে আপ্পুর দুলাভাই অর্থাৎ আল্লির বাবা জাপানে থাকে। অন্যদিকে ফরেস্ট গার্ড হরিকে বলে ওই মেয়ে যেদিন পালিয়েছিল সেদিন মোড়ে আরো একজনের লাশ পাওয়া গিয়েছিল। ওই মহিলা সুজা তার স্ত্রী এবং মেয়েটা শ্রীকুট্টি তারই সন্তান। আল্লি ও শ্রীকুট্টি মেলা ঘুরতে চলে যায় আর সুজা আপ্পুদের কাছে চলে আসে। আপ্পু তাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে ভাবি, ভাদ্রান টকিজ ছেড়ে দিলে যে? অল্প হোক, কিন্তু সংসার চলার মতো টাকা তো আসতো। সুজা ভাবি উত্তর দেয় বিধবাদের কাজ করা এত সহজ না আপ্পু। তখন আপ্পু তাকে নিজেদের ক্যাসেট সিডির দোকানে কাজ করতে ইনভাইট করে। সুজা খুশি মনে সেখান থেকে চলে যেতেই আপ্পু ভাদ্রানের সাথে কথা বলতে চায়। আমবাড়ি তাকে আটকে দিয়ে বলে এখন কথা বলতে গেলে পুরনো টপিক টেনে মারামারি বাঁধিয়ে দেবে ও। এরই মাঝে একটি কালো গাড়ি সেখানে প্রবেশ করে। আমরা ফরেস্ট গার্ডের থেকে জানতে পারি আপ্পু যে মেয়েকে পালাতে সাহায্য করেছিল সে এই গাড়িতে থাকা পরিবারেরই মেয়ে, এবং মেয়েটার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে হলো ভাদ্রান। তাছাড়া সেই মেয়েটির একটি ছোট ভাইও আছে, মহেশ, যে একজন সৈনিক। মহেশ প্রতিবার ছুটিতে এলেই আপ্পুর সাথে তার ঝামেলা বাঁধে। দৃশ্যপট পরিবর্তন হয়। আপ্পু মহেশের স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে মহেশ সামনের সপ্তাহে ছুটিতে আসছে। অন্যদিকে হরি জিজ্ঞেস করে পূজা কয়টা পর্যন্ত চলবে। ফরেস্ট গার্ড উত্তর দেয় গভীর রাত পর্যন্ত। নায়ারিরা এসে বলি দেবে, তারপর বলবে আগামী বছর গ্রামের জন্য কেমন হবে। কিছুক্ষণের মধ্যেই উৎসব শুরু হয়ে যায়। রাত নামতেই একজন নায়ারি সেখানে উপস্থিত হয়। সে চেম্বানকে একটি পুটুলি দিয়ে বলে এটা ওই মোড়ে পুঁতে দিয়ে আসবে। তারপর আপ্পুর মাথায় টিকা এঁকে দেয় এবং সাবধান করে যে তারা আসছে আপ্পুর জন্য। যখন তারা আসবে তখন যেন আপ্পু ভয় না পায়। দৃশ্যপট পরিবর্তন হয়। মুরলি নামের একজন ঢোলকি তখনই রওনা হতে চাইছিল, কিন্তু বাকিরা তাকে আটকে দেয়। মুরলি তাদের কোনো কথা শোনে না। তার মতে সুমতি, যক্ষী এইসব গাল গল্প। মুরলি রওনা হয়ে যায়। অন্যদিকে আপ্পুরা যাওয়ার পর পণ্ডিতজি চেম্বানকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। চেম্বান উত্তর দেয় কেন যেন ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে। এদিকে মুরলি সুমতি মোড়ে পৌঁছাতেই খারাপ কিছু একটা অনুভব করতে শুরু করে। আমরা দেখতে পাই মুরলির ঠিক পেছনেই একটি অশরীরী দাঁড়িয়ে, কিন্তু মুরলি পিছু ফিরে কাউকেই দেখতে পায় না। তারপর হঠাৎ তার উপর হামলা হয়। পরের দিন সকালে আপ্পুর ঘুম ভাঙে দুঃস্বপ্ন দেখে। আপ্পুর বাবা বিজয়ান জিপ গাড়ির ড্রাইভার গিরির থেকে মুরলি সম্পর্কে জানতে পারে, যাকে আজ সকালে মোড় থেকে বেহুশ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয় একটি বিয়ে বাড়িতে। আমরা দেখতে পাই আপ্পু ও মহেশদের পরিবার আগে বন্ধু থাকলেও এখন মহেশের পরিবার আপ্পুদের দেখতেই পারে না। আসলে যার বিয়ে হচ্ছে আপ্পু তাকে একটু একটু পছন্দ করত, তাই আপ্পুর মন ভালো করতে তার বন্ধুরা তাকে ডেকে খাবার সার্ভ করতে চলে আসে। এদিকে খাবারের স্থানে একজন ভাদ্রানকে জিজ্ঞেস করে সেই ঢোলকির কি অবস্থা। এভাবেই কথায় কথায় ভাদ্রানের বিয়ের আগের দিন আপ্পুর মেয়ে ভাগিয়ে দেওয়ার কথা উঠলে ভাদ্রান ইচ্ছে করেই আপ্পুকে খোঁচা দেয়। তখন
আমবাড়ি আপ্পুকে বলে ভাদ্রানকে কোনো প্রকার ছাড় না দেওয়ার জন্য। আপ্পু রেগে গিয়ে ভাদ্রানকে মারতে যায়, কিন্তু ভাদ্রান সরে যাওয়ায় থাপ্পড়টি লাগে একটি মেয়ের গালে। মেয়েটিকে দেখেই আপ্পু তাকে পছন্দ করে ফেলে। দৃশ্যপট পরিবর্তন হয় হসপিটালে। মেয়েটার গালের অবস্থা ভালো না। আমরা জানতে পারি মেয়েটির নাম ভামা। ভামা মহেশ ও পালিয়ে যাওয়া মেয়েটির চাচাতো বোন। মহেশের বাবা শেখর আপ্পুর উপর কেস করতে চায়, কিন্তু ভামা পুলিশকে বলে এতে আপ্পুর কোনো দোষ নেই, যার কারণে আপ্পু এবারের মতো বেঁচে যায়। আপ্পুরা হসপিটালের বাইরেই দাঁড়িয়েছিল। পণ্ডিতজি ও মীনাক্ষী এসে তাদের সব বলে যে ভেতরে কি কি হয়েছে। আমরা জানতে পারি ভামা কাল্লেলির সরকারি স্কুলে টিচার হিসেবে জয়েন করবে। দৃশ্যপট পরিবর্তন হয় ভাদ্রান টকিসে। সিনেমা দেখতে দেখতে ভাদ্রান, শেখর, ভামার বাবা মধু ও এএসআই কথা বলছিল। তারা আফসোস করছিল যে আজ বদলা নিতে পারল না। বদলা নিতে যাওয়ার আসল কারণ হলো শেখর বিশ্বাস করে যে তার মেয়ে মোড় পার হয়ে ভেগে যায়নি। তার মেয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, হয়তো আপ্পু তাকে খুন করে পুঁতে দিয়েছে। শেখরের একটাই ইচ্ছা আপ্পুকে শাস্তি দেওয়া। তখন এএসআই জানায় আজই বেঞ্জামিন নামে একজন এসআই স্যার পানিশমেন্ট ট্রান্সফার প্রাপ্ত হয়ে এখানে আসছে। বেঞ্জামিন টাকার কাছে সহজেই বিক্রি হয়ে যায়। আমরা দেখতে পাই বেঞ্জামিনের গাড়ি চেকপোস্টে এসে থেমেছে। ফরেস্ট গার্ডরা জানিয়ে দেয় যে সামনে সুমতি মোড়। গ্রামের মান্যতা অনুসারে সকালের আগে চেকপোস্ট খোলা হবে না। তখন বেঞ্জামিন নিজের পরিচয় দিয়ে পাওয়ার দেখাতে শুরু করে। উপায় না পেয়ে হরি বেঞ্জামিনের জন্য চেকপোস্ট খুলে দেয়। বেঞ্জামিন যেতে যেতে হঠাৎ তার জিভ বন্ধ হয়ে যায়, তাই সে নিচে নেমে প্রস্রাব করতে শুরু করে। তখনই জিভ আবারও নিজে নিজে স্টার্ট হয়ে গান বাজতে শুরু করে, কিন্তু বেঞ্জামিন উঠে বসতেই আবারও বন্ধ হয়ে যায়। তাই বেঞ্জামিন আবারও বাইরে বেরিয়ে প্রস্রাব করতে শুরু করে। সে দেখতে পায় একটু দূরেই একটি লোক তার মতোই সিগারেট ফুঁকছে। সে জিজ্ঞেস করে আশেপাশে মেকানিক আছে কিনা। লোকটা তার দিকে ফিরে দাঁড়ায়, কিন্তু কোনো উত্তর দেয় না। হঠাৎ বেঞ্জামিন নিজের সামনে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। অন্য বেঞ্জামিন বলে ওঠে সুমতিকে দেখবি না। তারপর হঠাৎই জিপে আগুন ধরে যায় আর অন্য বেঞ্জামিন গায়েব হয়ে যায়। জিপটা চলতে চলতে বেঞ্জামিনের দিকেই আসছিল। দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে। আল্লি স্কুলের জন্য রেডি হচ্ছিল। দেখা যায় আপ্পু একদম সেজেগুজে রেডি হয়ে আল্লিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। বাহানা হিসেবে বলে সে আল্লির পড়াশোনার খোঁজ খবর নিতে যাচ্ছে। আল্লি অবশ্য সরাসরি বলে ফেলে যে সে জানে আপ্পু থাপ্পড় খাওয়া টিচার অর্থাৎ ভামাকে দেখতে চায়। আপ্পু তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলে ওঠে ভামার ছোট্ট ভাই ভাওয়াকুট্টান এখনো আল্লিকে চালায় কিনা। আল্লি হ্যাঁ বললে আপ্পু উত্তর দেয় আজ ভাওয়াকুট্টানকে সে দেখে নেবে। এদিকে সুমতি মোড় থেকে পুলিশ বেঞ্জামিনকে উদ্ধার করেছে। বেঞ্জামিনের অবশ্য তেমন কিছুই হয়নি। সেখানে মাতাল অবস্থায় চেম্বানো ছিল, যার সাথে এক কথায় দুই কথায় বেঞ্জামিনের ঝগড়া লেগে যায়, কিন্তু পুলিশ তাদের আলাদা করে ফেলে। একই সময় আপ্পুও ওই পথ দিয়ে যাচ্ছিল। সে চেম্বানের দিকে নজর দিতে গিয়ে বেঞ্জামিনের উপর প্রায় মোটরসাইকেল উঠিয়েই দেয়, যার কারণে বেঞ্জামিনের সাথেও আপ্পুর ঝগড়া লেগে যাচ্ছিল। আপ্পু সেখান থেকে সরাসরি আল্লির স্কুলে চলে আসে, কিন্তু ততক্ষণে অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছিল। ভাওয়াকুট্টান শপথ পাঠ করছিল, কিন্তু আল্লি ও আপ্পুকে আসতে দেখে সে নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে আপ্পুকে থাপ্পড় মেরে দেয়। সিন শিফট হয় আর দেখা যায় ভাওয়াকুট্টান ছোট্ট হলে কি হবে, তার এক থাপ্পড়েই আপ্পুর গাল ব্যথা হয়ে গিয়েছে। এরই মাঝে দীপা ম্যাম দোকানে আসে। সে প্রেগনেন্ট, ডেলিভারি ডেট সামনের মাসেই। আপ্পু তাকে বলে বাচ্চা হয়ে গেলে এই গ্রাম ছেড়ে চলে যেতে। দীপা কারণ জিজ্ঞেস করলে আপ্পু বলে ওই যে সুমতি যক্ষিণী। দীপা হেসে কথাটা উড়িয়ে দিয়ে বলে তোমার সাথে দেখা করতে একজন এসেছে, বাস স্টপে দাঁড়িয়ে আছে। আপ্পু উকি দিয়ে দেখে সেখানে ভামা দাঁড়িয়ে। তারা দুইজনই দুজনকে সরি বলে। আপ্পু বলতে থাকে আমি তো ভেবেছিলাম তোমার বাবা অথবা চাচা মারবে, কিন্তু তার আগে তোমার ছোট ভাই মেরে দিল। যাই হোক মহেশকে বলো না প্লিজ। ভামা মুচকি হেসে উত্তর দেয় মহেশ ভাইয়া সব জানে, চিন্তা করো না, উনি কিছু বলবে না। এখান থেকেই শুরু হয় আপ্পু ও ভামার চোখে চোখে প্রেম। একদিন সন্ধ্যায় ঠিক চেকপোস্ট বন্ধ হওয়ার সময় আপ্পুরা বাইরে যেতে চাইছিল, কিন্তু ফরেস্ট গার্ড যখন জিজ্ঞেস করে যাবে কিনা তখন আর কেউ সাহস করে উঠতে পারে না। তারা আর বাড়ি ফিরে না গিয়ে চেকপোস্টেই মদ্যপান করতে শুরু করে। কথায় কথায় সুমতির কথা উঠলে সেখানে থাকা একজন তান্ত্রিক টাইপের মহিলা বলে ওঠে এই জায়গায় আগে ব্রিটিশদের সাথে একটি দল শাসন করত, যাদের মূল অস্ত্র ছিল কালো শক্তি। সেই দলের প্রধানের ছেলে বিয়ে করে সুমতিকে এই গ্রামে এনেছিল।
হয়েছিল। সুমতি ছিল চাঁদের মতো সুন্দর। কিছুদিন পরই জানা যায় সুমতি গর্ভবতী। সবাই অনেক খুশি ছিল, কিন্তু সত্যিটা হলো সেই দল একজন গর্ভবতী মহিলাকে বলি দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছিল। তারা সুমতিকে মিথ্যা বলে যে একটি পুজো করা হবে তার ও তার সন্তানের কল্যাণের জন্য। যতক্ষণে সুমতি তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে ততক্ষণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। জ্বলন্ত অগ্নিকুণ্ডেও সে নিজের বাচ্চাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেদিন থেকেই সুমতিকে ওই মোড়ে দেখা যেত। সে এই গ্রামকে বাহ্যিক খারাপ শক্তির হাত থেকে রক্ষা করে। সে ভক্ষক নয়, বরং রক্ষক। গল্প শেষ হতেই আপ্পু অনেক ভয় পাচ্ছিল। ওই মহিলা বিশেষভাবে আপ্পুকে বলে তার সাথে ওই মোড়ের সম্পর্ক রয়েছে। খুব জলদি তার ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। সেদিনের মতো সবাই সেখানেই জড়াঘট্টা করে ঘুমিয়ে যায়। তারা ঘুমিয়ে পড়তেই সেখানে একটি সাদা গাড়িকে থামতে দেখা যায়। হর্নের আওয়াজে আপ্পু উঠে বাইরে এসে দেখতে পায় গাড়ি থেকে যে নামছে সে আর কেউ না, মহেশ। সে দ্রুত আমবাড়িকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে আসে, কিন্তু সেখানে কোনো গাড়িই ছিল না। পাশ ফিরতেই দেখা যায় মহেশ সেখানেই বসে আছে। হরি মহেশের খোঁজ খবর নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ভাদ্রান তার গাড়ি নিয়ে আসলে মহেশ তাতে ওঠার আগে আপ্পুকে বলে সে এইবার 1 মাসের জন্য এসেছে। এইবার সে জেনেই ছাড়বে তার বোনের সাথে কি হয়েছিল। আপ্পুরাও রওনা হয়। পথে গিরি ও আমবাড়ি মহেশের কথা তুললে আপ্পু বলে ওঠে সে জানে না সেদিন কি হয়েছিল। সে ছিল না সেই মোড়ে। কিন্তু অন্যরা জিজ্ঞেস করে তাহলে পালানোর আগে মেয়েটি শুধু তাকেই বলেছিল কেন? আপ্পু বলে সে জানে না। তারা যখন সুমতি মোড় পার হয় তখন দেখা যায় সেখানে লেবুর জায়গায় একটি সাপ। অন্যদিকে রাতের বেলা মহেশদের বাড়িতে বেনজামিন, ভাদ্রান সহ বাকিরা মিলে মদের আড্ডা বসিয়েছিল। বেনজামিন জানায় সে মহেশের বোনের কেসটি নতুন করে দেখবে। তাদের এই মদের আড্ডা মহেশের স্ত্রীর পছন্দ হয় না, কিন্তু মহেশ অনড়। সে জেনেই ছাড়বে তার বোনের সাথে কি হয়েছে। সে তার স্ত্রীকে খোঁচা দিয়ে বলে ওঠে মদের আড্ডা বসাবো না, তাহলে তুই গিয়ে আপ্পুর কাছ থেকে সব শুনে আয়, তোর তো খুব ভালো বন্ধু। তখন তার স্ত্রী উল্টো উত্তর দেয় আমার থেকে তোমার বেশি ভালো বন্ধু ও। আড্ডা শেষে বেনজামিন আবারও জানায় সে কেসটা দেখবে, কারণ সে জানে ওই মোড় পার হওয়া একদমই সহজ নয়। সে দেখেছে ওখানে কি থাকে। দৃশ্যপট পরিবর্তন হয়। দীপা ম্যামের লেবার পেইন উঠেছে। ধাত্রী জানিয়ে দেয় যে হয় সে মাকে বাঁচাবে নয়তো বাচ্চাকে। দুইজনকেই বাঁচাতে হলে জঙ্গল পার করে শহরে নিয়ে যেতে হবে। চেম্বান সাথে সাথেই বলে ওঠে শহরে নিয়ে যাবে। গিরিকে জিজ্ঞেস করে সে গাড়ি চালাতে পারবে কিনা। গিরিও রাজি হয়ে যায়। সাথে বিজয়ান, আমবাড়ি ও আপ্পুও দীপাকে নিয়ে রওনা হয়ে যায়। সবই ঠিক ছিল, কিন্তু মোড়ে পৌঁছাতেই একটি গাছ ভেঙে পড়ে আর সাথে সাথেই গিরি গাড়ি থামিয়ে দেয়। তারা নেমে অন্য রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু না পেয়ে গাছ সরানোর সিদ্ধান্ত নেয়। তারা গাছ সরানোর চেষ্টা করছিল আর দীপা ব্যথায় কাতরাচ্ছিল। এক সময় বিজয়ান খেয়াল করে গাড়ি থেকে আর কোনো শব্দই আসছে না। সে দ্রুত গাড়ির কাছে চলে যায়। সে ভয় পেয়ে বাকিদেরও ডাক দেয়। দেখা যায় সেখানে দীপা নেই। জঙ্গলের ভেতর থেকে দীপার আওয়াজ পেয়ে সবাই সেদিকেই যেতে শুরু করে। তখন চেম্বানের কাছ থেকে একটি পুটুলি নিচে পড়ে যায়, যেটা সেই নায়ারি তাকে পুঁতে দিতে বলেছিল, কিন্তু চেম্বান ভুলে গিয়েছে। সবাই জঙ্গলে দীপাকে খুঁজতে শুরু করে, কিন্তু এক এক সময় শব্দ এক এক জায়গা থেকে আসছিল। তাই গিরি, বিজয়ান ও আপ্পু, আমবাড়ি 2 টিমে ভাগ হয়ে দীপাকে খুঁজতে শুরু করে। এক সময় সবাই আলাদা আলাদা হয়ে একা একাই খুঁজছিল। আমবাড়ি হাঁটতে হাঁটতে সেই ঝর্ণার কাছে এসে দেখতে পায় দীপা ঝর্ণার উপরে দাঁড়িয়ে আছে। সে দীপাকে পেছনে সরতে বলছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দীপা উপর থেকে নিচে পানিতে পড়ে যায়। এইদিকে বিজয়ানও একা একা দীপাকে খুঁজছিল। সে একটু দূরেই দীপাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার ডাক শুনে গিরিও সেখানে উপস্থিত হয়, কিন্তু বিজয়ান যখন দীপার কাছে যায় তখন দেখা যায় যে দীপার মাথা নেই আর পাশেই সেটা হাসছে। অপরদিকে আমবাড়ি ঝর্ণার পানিতে নামতেই কেউ তাকে টানতে থাকে, কিন্তু চেম্বান সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয়। এইদিকে আপ্পু তখনও একা একা দীপাকে খুঁজছিল। সে দেখতে পায় দীপা একটি গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দীপা একটা তীক্ষ্ণ ডাল দিয়ে নিজের পেট চিরে বাচ্চাটা বের করে আপ্পুর সামনেই ধরে রাখে। আপ্পু ভয়ে জমে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বাকিরা আপ্পুর কাছে পৌঁছে যায়। একটু পরেই তারা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সেদিকে চলে যায়। আমরা দেখতে পাই চেম্বানের রাখা সেই লেবু এখন সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। সবাই যখন গাড়ির কাছে ফিরে আসে তখন দেখা যায় যে দীপা বেহুশ এবং তার পাশেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা কান্না করছে।
দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে। আমরা দেখতে পাই দীপা ও তার বাচ্চা দুইজনই সুস্থ, কিন্তু দীপার গতকাল রাতের কথা কিছুই মনে নেই। সবাই আপ্পুদের সাহসের অনেক প্রশংসা করছিল, কিন্তু এদিকে আম্বারি সহ আপ্পুদের সবার অবস্থাই খুব খারাপ। তারা সারা রাত ওই মোড়েই ছিল। সকালে তাদের উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়েছে। পণ্ডিতজি তাদেরকে কাউকে কোনো কিছু বলতে মানা করে দেয়। তখন চেম্বান বলে ওঠে, এটা তো কেবল শুরু, আমার মনে হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু হয়তো হবে। ওই দিন রাতে মহেশ, বেঞ্জামিন ও ভাদ্রান সহ আরো কিছু মানুষ জঙ্গলি শূকর ও মদ দিয়ে আড্ডা জমিয়েছিল। বেঞ্জামিন মহেশকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার বোনের কেস ফাইল পড়েছি। একটা কথা বলি, কষ্ট পেও না। তোমার বোনকে খোঁজা বাদ দাও। আমি জানি না তাকে আপ্পু মেরেছে নাকি সুমতি, কিন্তু ওই মোড় কেউ পার হতে পারবে না। তখন সেখানে উপস্থিত একজন হেসে উঠে বলে, সুমতি কাউকে মারে না, সে ওই মোড়ে কাউকে থাকতে দেয় না, ভাগিয়ে দেয় যাতে আর কাউকে তা সহ্য করতে না হয় যা সুমতি ও তার বাচ্চার সাথে হয়েছিল। ব্রিটিশ আমলে ইংরেজদের আটকাতে ওই মোড়ে ব্রহ্ম রাক্ষসের উৎপত্তি হয়, কিন্তু বর্তমানে সেটা একটি ভুলভুলাইয়াতে পরিণত হয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে স্কুলে। আপ্পু বাচ্চাদের নিজের বীরত্বের মিথ্যা গল্প শোনাচ্ছিল। ভামা চলে আসায় বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়। ভামা আপ্পুকে জিজ্ঞেস করে এখানে আল্লির পড়াশোনার খোঁজ নিতে এসেছে কিনা। আপ্পু কথা না বাড়িয়ে সরাসরি ভামাকে প্রপোজ করে বসে। ভামা অবশ্য হ্যাঁ বলে না, তবে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের শুরু হয়। একদিন বেঞ্জামিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আম্বারিদের দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। আম্বারি আমতা আমতা করতে থাকলে বেঞ্জামিন উকি দিয়ে দেখে যে ভামা ও আপ্পু গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। বেঞ্জামিন তাদের তেমন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়। মহেশ, শেখর সহ তাদের পুরো পরিবার আপ্পুদের বাড়িতে উপস্থিত হয়। কারণ হিসেবে জানা যায় এই মাসেই ভামার বিয়ে, তাও আবার ভাদ্রানের সাথে। আমরা বুঝতে পারি এই সবই মহেশের ইচ্ছেতে হচ্ছে। আপ্পু মহেশদের এগিয়ে দিতে গেলে মহেশ তাকে একা পেয়ে বলে যে এই বিয়ের মাধ্যমে তাদের শত্রুতা শেষ হবে, যথাসময়ে বিয়ে বাড়িতে চলে আসতে, আর বিয়েতে যেন কোনো সমস্যা না হয়। পরের দৃশ্যে দেখা যায় আপ্পু মনের দুঃখে মদ্যপান করছে। তার বাকি বন্ধুরা এক একটা আইডিয়া বের করতে থাকে, কিন্তু একটাও কাজের না। আপ্পু চেম্বানের কাছে সাহায্য চাইলে চেম্বান বলে, তোর দরকার সাহস, আর তার জন্য আমার কাছে একটা জিনিস আছে। সে একটা কৌটা বের করে বলে এটা ভোলানাথের প্রসাদ, শিভম। তারা সবাই শিভম খেয়ে অনেক তর্ক বিতর্ক শেষে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে সব দোষ সুমতির, তাই সুমতি মরে গিয়ে তাকে আবারও মারা হবে। তারা প্রচন্ড সাহস নিয়ে জিপে করে সুমতি মোড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মোড়ে পৌঁছাতেই যথারীতি জিপ বন্ধ হয়ে গিয়েছিল। তারা জিপ থেকে নেমে ইচ্ছে মতো সুমতিকে গালাগাল করতে শুরু করে। হঠাৎই একটি লেবু তাদের পায়ের কাছে এসে পৌঁছায়। দেখতে দেখতেই সেটা লাল হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘিরে ধরে এক গাদা ধোঁয়া। সেই ধোঁয়ার মাঝে ছিল কয়েকজন ভয়ঙ্কর দেখতে তান্ত্রিক। তারা একসময় জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন আপ্পুর জ্ঞান ফিরতেই সে নিজের সামনে হরিকে দেখতে পায়। আমরা জানতে পারি আপ্পুরা মোড়েই বেহুশ হয়ে পড়েছিল। সকালেই তাদের উদ্ধার করা হয়েছে। ফরেস্ট গার্ড জিজ্ঞেস করে তারা এত সাহস পেল কোথায়। গিরি উত্তর দেয় চেম্বানের দেওয়া শিভমের কারণে। তখন জানা যায় শিভম আসলে যাজা। হরি আপ্পুকে বলে, দেখ আমি জানি তোর সাথে কি হয়েছে, একবার কথা বলে দেখ। আপ্পু উত্তর দেয় কোনো লাভ নেই। এইদিকে আল্লি ভামার ছোট ভাই ভাবাকুট্টানকে বলে ভামা টিচারের বিয়ে হয়ে যাচ্ছে, মামা বেচারা অনেক দুঃখী। ভাবাকুট্টান উত্তর দেয় গাছের সাথে দিদির বিয়ে দেব, কিন্তু তোর মামার সাথে দেব না। তখন আল্লি বলে ওঠে আমরা যদি এখন মামা ও ভামা টিচারের সাহায্য না করি তাহলে আমাদের সাহায্য কে করবে। ভাবাকুট্টান প্রথমে আল্লির কথা বুঝতে পারে না, পরে যখন বুঝতে পারে তখন লজ্জায় লাল নীল হতে শুরু করে। সে এক্সাইটমেন্টে লাফাতে লাফাতে আল্লিকে একটি চিঠি দেয় যেটা কয়েকদিন আগে ভামা আপ্পুকে দেওয়ার জন্য বলেছিল। আল্লি, শ্রী ও ভাবাকুট্টানকে সাথে নিয়ে ক্যাসেটের দোকানে চলে আসে। আপ্পু তো তাদের দেখে অবাক হয়ে যায়। ভাবাকুট্টান এসে তাকে বলে আমার বোন তোমাকে পছন্দ করে, যেভাবেই হোক বিয়েটা আটকাও। পাশ থেকে আল্লি তাকে চিঠিটা দিতে বললে ভাবাকুট্টান আপ্পুকে চিঠিটা দেয় এবং দুলাভাই বলে সম্বোধন করে, যেটা শুনে আপ্পু একটা গাল ভরা হাসি দেয়, আর বাকিরাও মিটিমিটি হাসতে শুরু করে। এই উপলক্ষে আম্বারি সবাইকে চা পাকোড়া খাওয়াতে নিয়ে যাচ্ছিল। এমন সময় ভাদ্রান তার গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। ভাবাকুট্টানকে দেখে বলে ওঠে উঠে আয়, বাড়ি দিয়ে আসি। কিন্তু ভাবাকুট্টান বলে সে পরে যাবে।
আমরা দেখতে পাই ভাদ্রানের দৃষ্টি শ্রীকুট্টি ও সুজা ভাবির দিকে, যে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। বিষয়টি আপ্পুরও নজরে আসে। সে সুজা ভাবিকে জিজ্ঞেস করলে আপ্পু জানতে পারে সুজার হাজবেন্ড ভাদ্রানের কাছ থেকে 50,000 টাকা কর্জ নিয়েছিল। যখন সে টাকাটা পরিশোধ করতে পারেনি তখন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সেই ঋণ শোধ করার জন্যই সে ভাদ্রান টকিসে কাজ করতে শুরু করে। কিন্তু ভাদ্রানের খারাপ নজর ছিল তার উপর, শুধু তার উপর নয় বরং তার মেয়ে শ্রীকুট্টির উপরও। এই জন্যই সে চাকরিটা ছেড়ে দিয়েছিল। আপ্পু শ্রীকুট্টিকে বলে, তোমার আপ্পু চাচা থাকতে তোমার কিছুই হবে না। এই কথাটা আপ্পু চেম্বানকে জানালে চেম্বান কথাটা গোপন রাখতে বলে, নয়তো দোষ সুজা ভাবিরই হবে। সবার আগে তাদের ভামাকে ভাদ্রানের হাত থেকে রক্ষা করতে হবে। আপ্পু তার কাছে উপায় চাইলে চেম্বান ভাবতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় আপ্পু ভামার বাড়িতে এসেছে। মহেশ বেরিয়ে এলে সে মহেশকে বলে, শত্রুতা আমাদের, ভামার জীবনটা নষ্ট করো না। মহেশ উত্তর দেয়, তোর সাথে যাতে ওর জীবন নষ্ট না হয় এই জন্যই ভাদ্রানের সাথে ওর বিয়ে দিচ্ছি। আমি তোকে কখনো মাফ করব না আপ্পু, কারণ তুই আমার দিদিকে খুন করেছিস। মহেশ তাকে বাড়ি থেকে বের করে দেয়। দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে। গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়েছে, আর পাশেই পুলিশ সুজা ও শ্রীকুট্টিকে নিয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই আপ্পুও সেখানে উপস্থিত হয়। দেখা যায় সুজা ও শ্রীকুট্টির লাশ গাছের সাথে ঝুলছে। পুলিশ আপ্পুকে জিজ্ঞেস করে সুজা তার দোকানে কাজ করতো কিনা, কিন্তু আপ্পুর কানে যেন সেসব কিছুই যাচ্ছিল না। তার মনে পড়ে সুজা বলেছিল সে আত্মহত্যা করার কথাও চিন্তা করেছে, কিন্তু শ্রীকুট্টির কথা চিন্তা করে এই পদক্ষেপ নিতে পারেনি। তাহলে আজ কেন আত্মহত্যা করবে? আপ্পু বুঝে যায় এর পেছনে কে থাকতে পারে। সে ভাদ্রানের সিনেমা হলে গিয়ে তাকে মারতে শুরু করে। তাদের মধ্যে ভীষণ মারামারি হয়। এক পর্যায়ে বিজয়ান এসে আপ্পুকে থামিয়ে দেয়। আপ্পু বলতে গিয়েও বলতে পারে না যে ভাদ্রান সুজার সাথে কি করতে চাইছিল। উল্টো গিরি তাকে জানায় সুজা সুইসাইড নোটে ঋণের কথার কারণ লিখে গিয়েছে। তখন ভাদ্রান একদম গো বেচারা সেজে বলে, তুই সবার সামনে আমাকে খারাপ বানাতে চাইছিস কেন আপ্পু? তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করছি বলে? সাথে সাথেই বিজয়ান জিজ্ঞেস করে ভাদ্রান কার কথা বলছে, তার আর ভামার সম্পর্ক কি? আপ্পু সত্যিটা বলতেই বিজয়ান তাকে থাপ্পড় মেরে বসে। সে বলে আগেই আপ্পুর জন্য ওই পরিবারের খুশি মাটিতে মিশে গিয়েছে। এই বিয়ে সঠিক সময়েই হবে। বেঞ্জামিন এসে সবাইকে সরিয়ে দেয়। আপ্পু তাকে বলে ও মেরেছে সুজাকে। ভাদ্রান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হ্যাঁ আমিই মেরেছি, নয়তো যে কোনো সময় বিয়েটা ভেঙে দিত। পাশ থেকে বেঞ্জামিন বলে, নিজেকে বাঁচাতে কাউকে মারা অপরাধ নয়, তাই তো আমি ওই সুইসাইড নোট রেখেছিলাম। অর্থাৎ এটা ভাদ্রানদের করা একটা মার্ডার। কিছুক্ষণ পর সুজা ও শ্রীর লাশ নিয়ে আসা হয়। আপ্পু চাইলেও কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। পরের দিন ভাবাকুট্টান এসে আপ্পুকে জানায় ভামা বলেছে সে বিয়েটা কিছুতেই করবে না। ভাবাকুট্টান বলে, যেভাবেই হোক বিয়েটা আটকাও, আর নিজের বাবাকে বলো চুপচাপ থাকতে। বিয়েতে এত তাড়া কেন তার? পেছন থেকে বিজয়ান চলে আসতেই ভাবাকুট্টান সেখান থেকে কেটে পড়ে। বিজয়ান আবারও আপ্পুকে ওয়ার্নিং দিয়ে বলে, আমি কথা দিয়েছি ওদের, বিয়েতে কোনো ঝামেলা করবি না, নয়তো আমি ভুলে যাব তুই আমার ছেলে। একদিকে যেমন ভামা উদাস, তেমনি আপ্পুও উদাস। এভাবেই বিয়ের দিন চলে আসে। ভাদ্রান মহেশ ও ভামার বাবাকে বলে, আমার মনে হয় না আপ্পু চুপচাপ থাকবে। তারাও উত্তর দেয়, তাহলে বেঁচে ফিরতে পারবে না। তখনই আপ্পু সেখানে উপস্থিত হয়। সবাই তার উপর চড়াও হলে গিরি এগিয়ে এসে বলে আপ্পু সাহায্য করার জন্য এসেছে। মহেশ বাকিদের আটকে আপ্পুকে রান্নাবান্নার দিকে চলে যেতে বলে। সেখানে গেলে সবাই আপ্পুকে সান্ত্বনা দিতে শুরু করে। আপ্পু চেম্বানের কাছ থেকে একটি বোতল নিয়ে মদ্যপান করতে শুরু করে দিয়েছিল। সে যখন নাচ গান শেষে আবারও খাবারের জায়গায় ফিরে আসে তখন বিজয়ান তাকে বলে, নাচ গান শেষ হয়ে গেলে ভামাকে নিয়ে পালিয়ে যা। আপ্পু অবাক হয়ে বলে, কি বলছো বাবা? বিজয়ান উত্তর দেয়, আমি বলেছিলাম ভামার বিয়ে হবে, পার্থক্য শুধু তার বিয়ে হবে আমার ছেলের সাথে। আপ্পু খুশিতে তার বাবাকে চুমু খেয়ে ভামার কাছে যাওয়ার সময় শুনতে পায় ভামা নেই, পালিয়েছে। শেখর বলে ওঠে, এটা নিশ্চয়ই আপ্পুর কাজ। তখন মহেশ বলে, কিন্তু আপ্পু তো এখানেই। ভামার বাবা তারপরও আপ্পুর দিকে তেড়ে এলে বিজয়ান এগিয়ে এসে তাদের সাবধান করে যেন আপ্পুর গায়ে একটা আঁচড়ও না পড়ে। কথায় কথায় তাদের মধ্যে মারামারি লেগে যায়। এক ফাঁকে আপ্পু ভাবাকুট্টানের থেকে জানতে পারে ভামা ফরেস্ট অফিসে রয়েছে, তাকে নিয়ে আসতে। একজন গুন্ডা আপ্পুকে মারতে গেলে মহেশ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, আমি সব জানি আপ্পু, তুই যা। আপ্পু রওনা হয়ে যায়।
কিন্তু মোড়ের একটু দূরে আসতেই তার ভয় লাগতে শুরু করে। তখনই পেছন থেকে ভাদ্রান ও বেঞ্জামিন এসে তার উপর হামলা করে। তারা আপ্পুকে মেরে বেহুশ করে ফেলেছিল। বেঞ্জামিন আপ্পুকে মারতে গেলে ভাদ্রান তাকে আটকে দিয়ে বলে, এইখানে না, ওই মোড়ে। বেঞ্জামিন তাকে আটকানোর চেষ্টা করলে ভাদ্রান তাকে একটি ছুরি ধরিয়ে দিয়ে আপ্পুকে টানতে টানতে মোড়ের কাছে এনে মারতেই যাবে, তার আগে অদৃশ্য কেউ তাকে থামিয়ে দেয়। সে দেখতে পায় একটু দূরেই শ্রীকুট্টি দাঁড়িয়ে। হঠাৎ সুজার লাশ তার সামনে চলে এলে সে ছুটতে ছুটতে বেঞ্জামিনের সাথে ধাক্কা খায়। বেঞ্জামিন ও ভাদ্রান চলে যেতে চাইলে হঠাৎ আপ্পু উঠে দাঁড়ায়। তারা প্রমাণ মোছার জন্য আপ্পুকে খুন করতে চাইছিল। আবারও মারামারি শুরু হয়, যেখানে আপ্পুর গায়ে যেন অসুরের শক্তি ভর করেছিল। সে ভাদ্রানকে পাথর ছুঁড়ে মেরে ফেলে। তারপর বেঞ্জামিনের গলা চেপে ধরে। তখন দেখা যায় আপ্পুর ভেতর সুমতির আত্মা। সে বেঞ্জামিনকেও নৃশংসভাবে মেরে ফেলে। তারপর এক ঝাঁক সাদা ধোঁয়া আসে আর সুমতির সাথে বেঞ্জামিনের লাশও গায়েব হয়ে যায়। একটু পর আপ্পুর জ্ঞান ফেরে মহেশের ডাকে। সে তার দিকে হাত বাড়িয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় আপ্পু ফরেস্ট অফিসে পৌঁছে গিয়েছে আর ভামা তাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। ভামা আপ্পুকে বলে, চলো এই গ্রাম থেকে পালিয়ে যাই, নয়তো তারা আমাদের মেরে ফেলবে। তখন আপ্পু উত্তর দেয়, যেই ভুল তোমার মালু দিদি করেছে সেই একই ভুল আমরা করব না। তোমার পরিবার মানুক বা না মানুক, আমরা এই গ্রামেই থাকবো। পরের দিন সকালে ফরেস্ট অফিসের সামনে আপ্পু ও ভামাকে নিয়ে ঝামেলা বেঁধে গিয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে একটি জিপ এসে থামে আর সেখান থেকে বের হয় মালু, যে পালিয়ে গিয়েছিল। আপ্পু সাথে সাথে বলে ওঠে, দেখেছো, আমি তোমাদের মেয়েকে খুন করিনি। বলো দিদি, আমি তোমাকে পালাতে সাহায্য করেছিলাম? মালু না বলে। এবার বিজয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করে সে কার সাথে পালিয়েছিল। মালু উত্তর দেয়, সে এখানেই উপস্থিত আছে। দেখা যায় সে আর কেউ না, নতুন ফরেস্ট অফিসার অর্থাৎ হরি। হরি এগিয়ে এসে বলে, আমি আপনাদের সত্যিটা জানাতে চাইছিলাম, পরে বুঝতে পারলাম আসল সমস্যা তো আমিই। শেখর চলে যেতে গেলে মহেশ তাকে আটকে দিয়ে বলে মালুকে ক্ষমা করে দিতে। একে একে সবাই শেখরকে বোঝাতে থাকে। অবশেষে শেখরও বিয়ের জন্য রাজি হয়ে যায়। সবাই চলে গেলে আপ্পু আসে হরির সাথে দেখা করতে। আপ্পু বলে, স্যার, আপনি জানতেন আমার সাথে কি কি হচ্ছে, তারপরও চুপ ছিলেন? হরি উত্তর দেয়, আমি তো কতবার কথা বলার চেষ্টা করেছি, তুমিই তো এমন ভাব করতে যেন আমাকে চেনোই না। আমি তোমাকে মোড়ে দেখেছিলাম যেদিন তুমি মালুকে দিতে এসেছিলে। আমরা দেখতে পাই হরি ও মালু পালিয়ে যাওয়ার দিন একটু দূরে মোড়ে দাঁড়িয়ে আপ্পু হরিকে বিদায় জানিয়েছিল। মালুর ডাকে হরি সেখান থেকে চলে গেলে মহেশ সেখানে উপস্থিত হয়। সে বলে, আগের সব কথা ভুলে যাও। আপ্পু হেসে উত্তর দেয়, অবশ্যই, কাল রাতে তুমিই তো এসেছিলে আমাকে বাঁচাতে। মহেশ বলে ওঠে, কে? আমি আর্মিতে আছি মানে এই না যে আমি ওই মোড়ে যাওয়ার মতো সাহসী। আপ্পু চিন্তা করতে থাকে, তাহলে ওই মোড়ে সেদিন কে এসেছিল? আমরা জানতে পারি গতকাল রাতে মোড়ে আপ্পুকে মহেশ নয় বরং সুমতি বাঁচিয়েছিল। আর মালু ও হরিকে পালাতে সাহায্য করেছিল আপ্পু নয় বরং সুমতি। আপ্পু সবটাই বুঝতে পারে। আর এখানেই সুমতি ভালাভু মুভিটি সমাপ্ত হয়। আপনারা জানেন জি5 এর দেওয়া কপিরাইট স্ট্রাইকের কারণে এতদিন পোস্ট করতে পারিনি। আশা করছি এরপর থেকে নিয়মিত পোস্ট করতে পারবো। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন। আমরা 3000 সাবস্ক্রাইব অর্জনের খুবই কাছে আছি, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।